ভারতে কৃষকদের প্রতি সংহতি জানিয়ে শিখ যাজকের আত্মহতি। তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে গ্রিস ও আমেরিকার মধ্যে এবার আলোচনা। চাঁদের মাটি পাথর নিয়ে ফিরল চীনের মহাকাশযান। শার্লি এবদোতে হামলা, 14 জন দোষী সাব্যস্ত। বড়দিনের আগেই টিকাদান কর্মসূচি শুরু করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ইতিহাসে প্রথম ব্রিটিশ শিশুদের খাদ্য দেবে ইউনিসেফ। মায়ের মোবাইল থেকে 11 লাখ টাকার অ্যাপ কিনল 6 বছরের শিশু। করোনার উৎস খুঁজতে উহান যাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা। এবং সর্বশেষ থাকছে $8,000 কোটি বাজেট ঘাটতিতে এবার সৌদি আরব। নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের প্রতি সংহতি জানিয়ে ভারতের এক শিখ ধর্মযাজক আত্মহতি দিয়েছেন। হরিয়ানা রাজ্যের গুরুদুয়ার যাজক বাবা রাম সিং বুধবার নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন। দিল্লি সেনাপতি সীমান্তে কৃষক বিক্ষোভে যোগ দিয়ে আত্মহত্যার আগে তিনি একটি নোট রেখে যান। তাতে তিনি লিখেছেন, সরকারের অন্যায় আচরণের বিরুদ্ধে ক্ষোভ ও ব্যথা প্রকাশ করতেই আত্মহত্যা করেছেন তিনি। ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ভারত সরকার সম্প্রতি কৃষি আইনের বদলে করে কর্পোরেট চাষ ও কৃষকদের কাছ থেকে যত খুশি ফসল কেনার অনুমতি দিয়েছে। কর্পোরেশনগুলো কৃষকদের আগাম টাকা দিয়ে কি চাষ করতে হবে সেটাও বলে দিতে পারবে। কৃষকদের ধারণা, এর ফলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তারা শেষ পর্যন্ত কর্পোরেশনের দাসে পরিণত হবেন। সুবিধা হবে বড় সংস্থাগুলোর, কয়েক বছরের মধ্যে কৃষিতে তাদের একচেটিয়া বাজার প্রতিষ্ঠা হবে। কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে দেশটির লাখ লাখ কৃষক। কৃষক ও সরকারি প্রতিনিধিদের মধ্যে ইতিমধ্যে 5 দফা আলোচনা অনুষ্ঠিত হলেও তাতে সংকট নিরসন হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তবে সরকারের আইন সংস্কারের প্রস্তাব কৃষকরা প্রত্যাখ্যান করেছে। আইন বাতিলের দাবিতে অনড় রয়েছে তারা। মঙ্গলবার সন্ধ্যায় হরিয়ানা থেকে দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে যোগ দেন বাবা রাম সিং। আত্মহত্যা করার আগে এক নোটে তিনি লেখেন, অধিকারের নিশ্চয়তার জন্য লড়াই করা কৃষকদের কষ্ট আমি অনুভব করছি। আমি তাদের কষ্ট বুঝতে পারছি, কারণ সরকার তাদের প্রতি ন্যায় আচরণ করছে না। অন্যায় আচরণ করা পাপ, আর অন্যায় সহ্য করাও পাপ। কৃষকদের সমর্থনে কেউ কেউ সরকারি পুরস্কার ফিরিয়ে দিচ্ছে। আমি নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। তুরস্কের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। বুধবার গ্রিসের এথেন্সে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণে সম্প্রতি তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বুধবার এথেন্সে গ্রিক পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেন্টিয়াসের সাথে সাক্ষাতে এই বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত জেফ্রি পিয়াট। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে গ্রিসের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পূর্ব ভূমধ্যসাগর পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই কূটনীতিক। এদিকে গত কয়েক মাস ধরে S-400 কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের সম্পর্কের টানাপোড়েন চলছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু বলেছেন, তুরস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার জবাব দেবে আঙ্কারা। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার আঙ্কারার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে, রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 সংগ্রহ করার ঘটনা ন্যাটো জোটের নীতির পরিপন্থী এবং এটি জোটের সদস্য দেশগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। 2 বছরেরও বেশি সময় আগে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এই ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেওয়ার সময় থেকেই যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে আসছে। তবে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগান সরকার প্রথম থেকেই মার্কিন বিরোধিতাকে উপেক্ষা করে এসছে। নিরাপদে পৃথিবীর মাটি স্পর্শ করল চীনের মহাকাশযান। সঙ্গে চাঁদ থেকে নিয়ে এলো 2 কিলোগ্রাম পাথর ও মাটি। 44 বছর পর আবার চাঁদের মাটি ও পাথর এলো পৃথিবীতে। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার সকালে পৃথিবীতে অবতরণ করেছে ক্যাপসুলটি। পৃথিবীতে নামার আগে এটি অরবিটার মডিউল থেকে আলাদা হয়ে যায়, গতিবেগ কমে যায়, তারপর প্যারাশুট করে তা নেমে আসে ইনার ম্যাঙ্গোলিয়ার সিজিংয়ে। হেলিকপ্টার এবং গাড়ি আগের থেকেই তৈরি ছিল, তখন ভালো করে ভোরের আলো ফোটেনি। আধো অন্ধকারে ক্যাপসুলটি উদ্ধার করা হয়। সরকারি চ্যানেল চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, 300 কেজির ক্যাপসুল উদ্ধার করতে সঙ্গে সঙ্গে কর্মীরা পৌঁছান। তারা ক্যাপসুলটি দেখে সেটিকে নিরাপদ জায়গায় নিয়ে যাবেন।
চন্দ্র অভিযান সফল হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জেনেছে প্রেসিডেন্ট শি জিনপিং। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ম্যাকডোনাল্ড সেন্টার ফর স্পেস সায়েন্সের ডিরেক্টর ব্র্যাড জলিফ সংবাদ সংস্থা এপিকে বলেছেন, চাঁদ থেকে আনা এই মাটি ও পাথর হলো অমূল্য সম্পদ। এই কঠিন মিশন সফল করার জন্য আমি চীনের বিজ্ঞানীদের কুর্নিশ জানাচ্ছি। এই মাটি ও পাথর বিশ্লেষণ করে অনেক তথ্যই পাওয়া যাবে। আমার আশা বিজ্ঞানীরা বিশ্লেষণের কাজ করতে পারবেন। চীনের এই চন্দ্র অভিযানের মেয়াদ ছিল 23 দিন। এই সময়ের মধ্যে পৃথিবী থেকে উড়ে চাঁদে নেমে মাটি পাথর সংগ্রহ করে আবার পৃথিবীতে ফিরে এসেছে মহাকাশযানটি। চীনই হলো তৃতীয় দেশ যারা চাঁদ থেকে মাটি ও পাথর নিয়ে এলো। এর আগে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন চাঁদের মাটি পাথর এনেছিল। শার্লি এবদোর দফতরে হামলা ও পাশে একটি সুপার মার্কেটে গুলি চালানোর ঘটনায় বুধবার 14 জনকে দোষী সাব্যস্ত করেছে প্যারিসের আদালত। এর মধ্যে 3 জন পলাতক, বাকি সবাই এদিন হাজির ছিল আদালতে। আদালত চত্বর জুড়ে ছিল সাংবাদিক ও সাধারণ মানুষের ভিড়। 2015 সালে 2 জন বন্দুকধারী হামলা চালায় ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোর দফতরে। তারা জানিয়েছিল এই ম্যাগাজিনে মহানবী হজরত মুহাম্মদ ইসলামের অপমানজনক কার্টুন ছাপা হয়েছিল। তার বদলা নিতে আক্রমণ চালানো হয়েছে। দফতরে ঢুকে এলোপাতারি গুলি চালাতে থাকে 2 বন্দুকধারী। নিহত হন উপস্থিত সাংবাদিক ও কার্টুনিস্টরা। এই ঘটনা চলাকালে কাছের একটি ইহুদি বাজারে ঢুকে গুলি চালানোর চেষ্টা করে আরেক বন্দুকধারী। তার গুলিতে মৃত্যু হয় এক পুলিশ অফিসারের। 3 বন্দুকধারী শেষ পর্যন্ত পুলিশের গুলিতে নিহত হয়। ঘটনাটি নিয়ে গোটা বিশ্বে আলোড়ন তৈরি হয়। তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে আটক করে ফরাসি পুলিশ। অভিযোগ, প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই হামলার সঙ্গে যুক্ত। তেমনি 14 জনের বিচার পর্ব শেষ হলো বুধবার। এর মধ্যে 3 জন ফেরার, সবাই সিরিয়ার পালিয়ে গিয়ে আইএসে যোগ দিয়েছে বলে আদালত জানিয়েছে পুলিশ। তার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। বাকি 11 জন এদিন আদালতে উপস্থিত ছিলেন। অভিযুক্তদের দাবি, এত বড় ঘটনা ঘটবে তারা বুঝতে পারেনি। তারা ছোটখাটো অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত। সেই সূত্রেই বন্দুকধারীদের সঙ্গে আলাপ হয়েছিল তাদের। হামলাকারীদের বন্দুক এবং কার্তুজ সরবরাহ করেছিল এই ব্যক্তিরা। বড়দিনের আগেই টিকাদান কর্মসূচি শুরু করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। জোটের 27টি দেশ একই দিনে এই কর্মসূচি শুরুর আশাবাদের কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ফন ডের লেয়েন। ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া ভাষণে এমন আশাবাদের কথা জানান তিনি। জার্মান ও ফ্রান্স অবশ্য আগেই ভ্যাকসিন দেওয়ার সময় জানিয়ে দিয়েছিল। বৃহস্পতিবার জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, ফাইজার এবং বায়োনটেকের তৈরি ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। ইউরোপীয় ইউনিয়নের চিকিৎসা সংক্রান্ত সংস্থা অবশ্য ভ্যাকসিনটিকে এখনও ছাড়পত্র দেয়নি। তবে কয়েকদিনের মাথায় তারা ছাড়পত্র দেবে বলে মনে করা হচ্ছে। ছাড়পত্র পেলেই ইউরোপ জুড়ে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। উর্সুলা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে একসঙ্গে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। তার বিশ্বাস, বড়দিনের আগেই টিকাদান কর্মসূচি শুরু করা সম্ভব। উর্সুলা বলেন, অপেক্ষাকৃত গরিব দেশগুলিতে যাতে টিকা পৌঁছায় সেদিকে নজর রাখবে ইউরোপীয় ইউনিয়ন। তবে আপাতত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাতে ঠিকমতো ভ্যাকসিনেশন হয় সেদিকে নজর রাখা হবে। জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ ব্রিটেনের হতদরিদ্র শিশুদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহের কর্মসূচি হাতে নিয়েছে। করোনাভাইরাসের মহামারীর কারণে যেসব শিশু মারাত্মক খাদ্য সংকটে পড়েছে তাদের জন্য এই পদক্ষেপ নিয়েছে বিশ্ব সংস্থাটি, এবং এটি ব্রিটিশ শিশুদের জন্য ইউনিসেফের পক্ষ থেকে প্রথম এ ধরনের কর্মসূচি। করোনাভাইরাসের কারণে ব্রিটেনের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ব্রিটেনের 7 লাখ শিশুকে খাদ্য সরবরাহ করার কর্মসূচি হাতে নিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বরাদ্দকৃত অর্থের একটি অংশ ব্রিটেনের চ্যারিটি স্কুলগুলোতে দেবে, যাতে তারা দরিদ্র ব্রিটিশ শিশুদের সকালের নাস্তার ব্যবস্থা করে। গত এপ্রিল মাসে ইউগভ পরিচালিত এক জরিপে দেখা গিয়েছিল যে ব্রিটেনের প্রথম লকডাউন দেওয়ার পর 30 লাখ শিশু খাদ্য সংকটে পড়েছে। মায়ের মোবাইল নিয়ে খেলছিল 6 বছরের ছেলে। সেই খেলার ছলেই মায়ের অ্যাকাউন্ট থেকে গচ্চা গেল কয়েক হাজার ডলার। কিভাবে গচ্চা গেল এত টাকা? নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী জেসিকা জনসনের ছেলে অ্যাপলের ভার্চুয়াল স্টোর থেকে একাধিক অ্যাপ কিনেছে। তার দরুন অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই মাথায় হাত পড়েছে জেসিকার। জানা গেছে, গত জুলাই মাসের ঘটনা। 8 জুলাই জেসিকার অ্যাকাউন্ট থেকে 25 বার টাকা কাটে।
এরপর পুলিশের দ্বারস্থ হন তিনি। ভেবেছিলেন কোনো জালিয়াতির খপ্পরে পড়েছেন তিনি। অ্যাকাউন্টে অ্যাপল স্টোরে টাকা ট্রান্সফার হওয়ার কথা উল্লেখ ছিল, যা দেখে জেসিকা ভেবেছেন কোনো ভুয়া সংস্থা অ্যাপলের নাম করে টাকা হাতিয়েছে। জেসিকার ছেলে জর্জ জনসন জুলাই মাস থেকেই অনলাইন গেমিংয়ের জন্য মায়ের আইপ্যাড ব্যবহার করছিল। সেই সময় থেকে জেসিকার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে শুরু হয়। 8 জুলাই 25 বার টাকা কেটেছিল। পরে জানতে পারেন তার ছেলে একের পর এক অ্যাপ আপডেট করছে, কিন্তু এখন আর কিছুই করার নেই। অ্যাপলের কাছ থেকে টাকা ফেরত চেয়েছিলেন জেসিকা, কিন্তু তার অনুরোধ খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ, কারণ 60 দিনের মধ্যেই আবেদন জানাননি তিনি। অ্যাপলের পাল্টা অভিযোগ, জেসিকার উচিত ছিল আইপ্যাডের প্যারেন্টাল লক অন রাখা। তিনি তা করেননি, তাই এই কাণ্ড ঘটেছে। এদিকে লকডাউনে জেসিকার আর্থিক অবস্থা আরও খারাপ হয়েছে। তিনি জানিয়েছেন তার বেতনের 80% কেটে নেওয়া হচ্ছে। পরিবার চালাতে সম্পত্তি বন্ধক রাখতে হচ্ছে। এমন অবস্থায় অ্যাপল ওই টাকা ফেরত দিলে তার উপকার হতো। করোনার উৎস খুঁজে বের করতে 10 জন বিজ্ঞানীর একটি আন্তর্জাতিক দল আগামী মাসে চীনের উহান শহর সফর করবেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে স্বাধীন তদন্ত পরিচালনা করার ব্যাপারে বেইজিং কখনোই খুব একটা আগ্রহ প্রকাশ করেনি। উহানে তদন্ত পরিচালনা করার অনুমতি পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও চীনের কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা করতে হয়েছে। উহান শহরের বিভিন্ন ধরনের প্রাণী বিক্রির বাজার থেকে এই ভাইরাসটি সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হয়। তবে এর আসল উৎস কি তা নির্ণয় করার প্রশ্নের শুরু থেকেই জটিলতা ছিল। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই চীনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে তারা সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়টি শুরুতে গোপন করে আসছে। তদন্তকারী দলের একজন জীববিজ্ঞানী গণমাধ্যমকে জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কারো ওপর দোষ চাপানোর উদ্দেশ্যে এই তদন্ত পরিচালনা করছে না, বরং ভবিষ্যৎ সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে কাজ করছে। জার্মানির রবার্ট কোক ইনস্টিটিউটের জীববিজ্ঞানী ফ্যাবিয়ান লিন্ডার্স বলেন, কোনো দেশ দোষী তা খুঁজে বের করার জন্য এই তদন্ত নয়, আসলে কি হয়েছে তা খুঁজে বের করা। সেই তদন্ত থেকে পাওয়া তথ্য নিয়ে আমরা ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে পারবো কিনা সেই চেষ্টাই করব আমরা। বন্যপ্রাণী বিক্রি করা হয় উহান শহরের এমন একটি বাজার থেকে এই ভাইরাসটি সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হয়। করোনা ভাইরাস সৌদি আরবের ভীষণ 2030 স্থবির তেলের দর পতনে দেশটির বাজেট অর্থায়ন উচ্চ ঝুঁকির মুখে। দেশটিতে চলতি বছর বাজেট ঘাটতি $7,900 কোটি দাঁড়াবে। মঙ্গলবার পূর্বাভাসে এই তথ্য জানায় সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়। 2021 অর্থ বছরের বাজেট পাশ করে সৌদি আরব জানায়, টানা 8 বছর ঘাটতির মুখোমুখি হওয়ায় আগামী বছরে সরকারি ব্যয় কমানো হচ্ছে। সৌদি অর্থ মন্ত্রণালয় এক বাজেট বিবৃতিতে জানায়, চলতি বছরে দেশটির বাজেট ঘাটতি 29,800 কোটি রিয়াল বা $7,900 কোটি দাঁড়াবে, যা দেশটির জিডিপির 12%। আগামী বছরে ঘাটতি 14,100 কোটি রিয়াল বা $3,760 কোটি নেমে আসবে বলে আশা করছে তারা। চলতি বছরের প্রায় 8,000 কোটি বাজেট ঘাটতি পূর্বাভাস বছরের শুরুতে দেয়া 5,000 কোটি ঘাটতি পূর্বাভাসের চেয়ে অনেক বেশি। চলতি বছর 3.7% সংকোচনের পর আগামী বছর 3.2% প্রবৃদ্ধি অর্জন করবে বলে পূর্বাভাস সৌদি অর্থ মন্ত্রণালয়ের। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর অবশ্য চলতি বছরে 5.4% সংকোচনের পূর্বাভাস দিয়েছে। সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চলতি বছরে 34,600 কোটি রিয়াল বা $9,200 কোটি থেকে কমে আগামী বছর 28,000 রিয়াল বা $7,460 কোটি দাঁড়াবে।